সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে ক্লাস নিয়ে আছি। আমি কামরুন সালমা, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ের নাম হলো বর্ণবাদ বিরোধী আন্দোলন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বর্ণবাদের ধারণা, বর্ণবাদ উদ্ভবের পটভূমি এবং বর্ণবাদের কারণসমূহ। আজকের আলোচনা শেষে তোমরা বর্ণবাদের ধারণা বর্ণনা করতে পারবে বা বর্ণবাদ কি সেটা ব্যাখ্যা করতে পারবে, বর্ণবাদ উদ্ভবের পটভূমি ব্যাখ্যা করতে পারবে, বর্ণবাদের কারণ বলতে পারবে। বিশ্ব সভ্যতার এক নিন্দনীয় এবং সমালোচনার কর একটা বিষয় হলো বর্ণবাদ, যা মানব ইতিহাসের এক কলঙ্কিত একটা অধ্যায়। আফ্রিকার কালো মানুষরাই সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার, আর শ্বেতকায় মানুষগুলো অশ্বেতকায় মানুষের প্রতি যে বৈষম্যমূলক ঘৃণ্য আচরণ করে তাই হলো বর্ণবাদ। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের একটি হচ্ছে তার ত্বক। এই ত্বকের যে রঙের যে তারতম্য, এই তারতম্যটার মধ্যে কেউ সাদা, কেউ কালো, কেউ শঙ্কর এই ধরনের হয়। আর এই কালো সাদা নিয়ে যে বিভাজনটা বা বা তাদের মধ্যে যে বৈষম্য করা হয় সেটাকে বর্ণবাদ বলা হয়। মূলত আমরা যদি নৃতত্ত্বের দিকে খেয়াল করি, আমরা সেখানে দেখতে পাই যে নৃতাত্ত্বিকভাবে পৃথিবীর মানব গোষ্ঠীকে বা নরগোষ্ঠীকে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হলো ককেশয়েড, একটা অস্ট্রালয়েড, একটা মঙ্গোলয়েড, আর আরেকটা হলো নিগ্রয়েড। পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলের মানুষের বাহ্যিক যে গঠন বা রঙের পার্থক্য, আকার আকৃতির পার্থক্য, এইটার ভিত্তিতে এই 4টা ভাগে ভাগ করা হয় তাদেরকে। ককেশয়েড বা শ্বেতাঙ্গরা হচ্ছে অন্যদের তুলনায় সবচেয়ে সাদা চামড়ার হয় তারা। আর নিগ্রোয়েডরা হচ্ছে সবচেয়ে কালো বর্ণের। আর এই সাদা চামড়া এবং কালো চামড়ার মধ্যে যে বৈষম্যমূলক আচরণ, সেটাকে আমরা বর্ণবাদ বলে থাকি। আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণের উপর সাম্রাজ্যবাদী শক্তির জঘন্যতম নিষ্ঠুর প্রথাকে বর্ণবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। একবিংশ শতাব্দীতে এসে মানবতা বিরোধী এই প্রথা থেকে মুক্তির আন্দোলনের অগ্রদূত ছিলেন মহাত্মা গান্ধী, যাকে অনুসরণ করে বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং আরেক জীবন্ত কিংবদন্তি ডেসমন্ড টুটু। এই মনীষীদের আন্দোলনে বর্ণবাদ আজকে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। আজকের আলোচনায় আমরা এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের সম্পর্কে আমরা কিছুটা জেনে নিব, আর পরবর্তী ক্লাসে আমরা তাদের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। তবে আজকে শুধুমাত্র আমরা বর্ণবাদ কি, বর্ণবাদের ধারণাটা কেমন বা কোন বিষয়টাকে বর্ণবাদ বলা হয় এবং কি কারণে বর্ণবাদের উদ্ভব হয়েছে, এই বিষয়গুলোই আমরা মূলত জানব। প্রথমে আসি বর্ণবাদের ধারণা। কোনো নরগোষ্ঠীর প্রতি ভিন্ন গোত্রের বা বর্ণের অন্য নরগোষ্ঠী বা জনগোষ্ঠী যে ভিন্নতা বা তাদের বাহ্যিক যে রঙের ভিন্নতার জন্য যে অসাম্যমূলক আচরণ করা হয় সেটাই বর্ণবাদ। গায়ের বর্ণের ভিন্নতার জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে যে বৈষম্যমূলক আচরণের যে নীতি বা প্রথা, এটাকে বলা হয় বর্ণবাদ। ইংরেজি রেস শব্দ থেকে রেসিজম শব্দটার উৎপত্তি হয়েছে। এই রেসিজম শব্দের বাংলা প্রতিশব্দই বর্ণবাদ। তাহলে আমরা এখানে
জ্ঞানমূলক প্রশ্নের একটা অংশ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে বর্ণবাদ শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ইংরেজি রেস শব্দ থেকে, যার পূর্ণাঙ্গ ইয়াটা হলো রেসিজম। রেসিজমের অর্থ হলো বর্ণবাদ। সাধারণত বর্ণবাদ বলতে বোঝায় মানুষের দৈহিক গঠন, গায়ের রং, ধর্ম, বংশ পরিচয়, আবাসস্থল প্রভৃতির বিচারে মানুষকে বিভক্ত করে কাউকে উচ্চ শ্রেণীর আবার কাউকে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে শ্রেণীকরণের মাধ্যমে সামাজিক সুযোগ সুবিধার যে তারতম্য করা হয় সেটাই। আর সংখ্যালঘিষ্ঠ শ্বেতাঙ্গ দ্বারা শাসিত দক্ষিণ আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের প্রতি যে অমানবিক বৈষম্যমূলক আচরণ আহ, বা অমানবিক যে আহ, বা বৈষম্যমূলক যে নীতি অনুসরণ করা হয় সেটাকে বর্ণবাদ বলা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার স্থানীয় ভাষায় এই বিষয়টাকে বলা হয় আপার্থেইড, অর্থাৎ আলাদাকরণ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার 1948 খ্রিস্টাব্দে যে বর্ণ বৈষম্যমূলক নীতি গ্রহণ করে তাকে আপার্থেইড বলা হয়, অর্থাৎ বর্ণ পৃথকীকরণ। বর্ণবাদ এই প্রত্যয়টাই হলো বর্ণবাদী বিশ্বাসী নৃবিজ্ঞানীদের ধারণার উপর প্রতিষ্ঠিত হয়েছে। বর্ণবাদী বিশ্বাসী নৃবিজ্ঞানীদের মতে বিভিন্ন নরগোষ্ঠী, যেমন আমরা আগেই বলেছি ককেশয়েড, অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড, এই 4টা ভাগেই নরগোষ্ঠীকে ভাগ করা হয়েছে। তো এই বিভিন্ন নরগোষ্ঠীর বিভিন্ন জৈব বৈশিষ্ট্যের অধিকারী তারা, এবং জৈব বৈশিষ্ট্যের কারণে এক নরগোষ্ঠী থেকে অন্য নরগোষ্ঠী উৎকৃষ্ট বা নিকৃষ্ট হয়। উৎকৃষ্ট নরগোষ্ঠী জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতায় তাদের অভাবনীয় উন্নতি সাধন করেছে। আর নিকৃষ্ট বা নিচ জনগোষ্ঠী নিষ্কর্মা, অসভ্য, অমার্জিত, দাস ও পশ্চাৎগামী তারা প্রজা হিসেবেই জীবনযাপন করছে বেশিরভাগ ক্ষেত্রে। যেহেতু উৎকৃষ্টরা সভ্যতার ধারক বাহক, তাই তাদের রক্তের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষা করা প্রয়োজন, অন্যথায় প্রগতি ব্যাহত হবে। উৎকৃষ্ট ও নিকৃষ্টের মধ্যে অবাধ রক্ত সংমিশ্রণ হলে সভ্যতার ধ্বংস অনিবার্য। ফলে দেখা যাচ্ছে বর্ণবাদী নৃবিজ্ঞানীরা তারাই বর্ণ বৈষম্যের সৃষ্টি করেছেন। তাদের এই ধরনের ব্যাখ্যা কোনোভাবেই মানব মানব সমাজে গ্রহণযোগ্য নয়, কেননা উপযুক্ত পরিবেশে যে কোনো নরগোষ্ঠী প্রগতির দ্বারাই অবদান রাখতে সক্ষম। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মঙ্গোলিয়ান নরগোষ্ঠীর দেশ হলো চীন এবং জাপান। হ্যাঁ, তারা কিন্তু বর্তমান সময়ে চীন এবং জাপান প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে। কাজেই নরগোষ্ঠীর উৎকৃষ্ট ও নিকৃষ্টের ধারণা, বিশ্বাস ও মনোভাব এটাই বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। সমাজবিজ্ঞানী জেরি সমাজবিজ্ঞান অভিধানে বলেন, বর্ণ বৈষম্যবাদ হলো এরূপ বিশ্বাস, আদর্শ ও সামাজিক প্রক্রিয়ার এক ধারণাগুচ্ছ যা একটি নরগোষ্ঠীকে ধারণাকৃত সদস্যতার ভিত্তিতে অন্যদের থেকে বৈষম্যমূলক বলে জ্ঞান করে। মানে হচ্ছে একটা, এটা বর্ণবাদ বিষয়টাই একটা এমন একটা বিশ্বাস বা এমন একটা সামাজিক ধারণা যেটা একটা নরগোষ্ঠীকে আরেকটা নরগোষ্ঠীতে থেকে ভিন্ন হিসেবে অভিহিত করা হয় বা নিকৃষ্ট হিসেবে অভিহিত করা হয়। জন এম সেপার্ট তার সমাজবিজ্ঞান গ্রন্থে বলেন, বর্ণবাদ হলো একটি আদর্শ যা একটি জনগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্যকে তাদের মনস্তাত্ত্বিক তথা বুদ্ধিবৃত্তিক উৎকৃষ্টতা নিকৃষ্টতার সাথে সম্পর্কিত করে। এবার আসি আমরা বর্ণবাদ উদ্ভবের পটভূমি। আফ্রিকায় বর্ণবাদের সূচনা হয়েছে উপনিবেশিক শাসনের মাধ্যমে, আর আমেরিকায় বর্ণবাদের সূচনা হয়েছে সপ্তদশ শতকে দাসপ্রথা প্রসারের মাধ্যমে। আফ্রিকা হলো মূলত কালোদের আবাসভূমি। ইউরোপীয়রা যখন আফ্রিকা আবিষ্কার করে, আফ্রিকা আবিষ্কারের পরে 15 শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত মাত্র 10%
ইউরোপীয় আফ্রিকা আধিপত্য প্রতিষ্ঠা করে। সপ্তদশ শতকে সেখানে তারা উপনিবেশ গড়ে তুলেছিল। আর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইউরোপীয় শ্বেতাঙ্গরা বেসরকারি পৃষ্ঠপোষকতায় স্থায়ী আবাস গড়ে তুলেছিল এবং 19 শতকে তারা আফ্রিকার 90% অঞ্চল তারা দখল করে নেয়। পর্তুগিজ, ওলন্দাজ এবং সর্বশেষে ফরাসিরা আফ্রিকায় প্রথমে দাস ব্যবসা শুরু করে আর পরে খামার গড়ে তুলতে শুরু করে। তাদের খামারে স্থানীয় যে কৃষ্ণাঙ্গরা ছিল তাদেরকে শ্রমিক হিসেবে কাজ দেয়া হয়। আর ইউরোপীয় এই শ্বেতাঙ্গদের আর্থসামাজিক যে অবস্থা সেটার উন্নতি করতে থাকলে তারা শ্বেতাঙ্গ জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়। মানে আফ্রিকাতে আস্তে আস্তে তারা শ্বেতাঙ্গদের জনসংখ্যাটা বৃদ্ধি করতে থাকে। আর ডাচ কোম্পানি স্থানীয় অধিবাসীদের সঙ্গে বিয়ের জন্য অভিভাবকহীন শ্বেতাঙ্গ নারী বা বালিকাদের ইউরোপ থেকে আমদানি করতে থাকে। এভাবেই আফ্রিকায় দেখা গেল যে শ্বেতাঙ্গ জনসংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করে। আর আরব এবং তুর্কি দাস ব্যবসায়ীরা কৃষ্ণাঙ্গদের আফ্রিকা থেকে আমদানি করে আমেরিকায় চালান করতে থাকে। এই যে জঘন্য দাস ব্যবসা বা এই ব্যবসাটা দাস প্রথার একটা সূচনা করেছে, দাস নিয়ে যে ব্যবসা করছিল। আর এই দাস প্রথাই উপনিবেশিক যুগের উত্তরাধিকার। এই দাস প্রথাটা সামাজিক স্তর বিন্যাসের অন্যতম একটা কারণ। আর দাস প্রথা থেকেই আস্তে আস্তে পরবর্তী সময়ে এটা বর্ণ বর্ণ ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে যে বৈষম্য সেটার সূচনা করেছিল। মানে দাস প্রথাটাই মূলত সমাজের যে সামাজিক যে সম্পর্কের মধ্যে একটা পার্থক্য তৈরি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র হলো এই মানে এই দাস প্রথা তৈরির একটা অভিবাসী রাষ্ট্র। আমেরিকা আবিষ্কারের পরই উপনিবেশিক শাসনের সুযোগ নিয়ে ইউরোপীয় যে শ্বেতাঙ্গ ছিল তারা আমেরিকায় পাড়ি জমায়, অর্থাৎ আমেরিকায় যাওয়া শুরু করে। এবং তখন দেখা গেল সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা ওখানে সংখ্যাগরিষ্ঠদেরকে শাসন এবং শোষণ করা শুরু করে এবং শাসন শোষণের পাশাপাশি তারা বৈষম্যমূলক রীতি গ্রহণ করেছিল। আর বর্ণবাদে বিশ্বাসী নৃবিজ্ঞানীরা শ্বেতাঙ্গদের উৎকৃষ্ট এবং অশ্বেতাঙ্গদের নিকৃষ্ট বলে তারা নিজেরাই নরগোষ্ঠীকে বিভাজন করা শুরু করেছে। আর এই বিভাজন ও পৃথকীকরণটাই হলো সমাজ ব্যবস্থায় বর্ণবাদের একটা সূচনা করেছিল। মানে তার মানে আমরা বলতে পারি মূলত নৃবিজ্ঞানীদের এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যে বিভাজন, নরগোষ্ঠীর মধ্যে বিভাজন, এটা সমাজ ব্যবস্থায় বর্ণবাদের জন্ম দিয়েছিল। শ্বেতাঙ্গদের মধ্যে এরকম একটা মিথ তৈরি হয়েছিল যে তারাই সভ্য আর বাকিরা হচ্ছে মানে অসভ্য বর্বর জাতি, যারা দেখতে বিশ্রী, তারা মানে তারা কোনোভাবে উন্নত নয়। আর শ্বেতাঙ্গরা হলো উচ্চ শ্রেণীর রক্তের অধিকারী। এই অহংকার বোধ তাদেরকে এক ধরনের নিচু মানসিকতার সৃষ্টি করেছে তাদের মনে। শ্বেতাঙ্গরা দেখতে সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী হওয়ায় তারা অপেক্ষাকৃত উন্নত কাজগুলো করবে বলে তারা স্থির করেছিল এবং কৃষ্ণাঙ্গরা দেখতে খারাপ বলে তাদেরকে নিম্নমানের কাজ তাদেরকে দেয়া হতো। আর এই শ্রম বিভাজন পরবর্তীতে বর্ণবাদের সূচনা করেছিল। আমেরিকার শ্বেতাঙ্গদের ধারণা কৃষ্ণাঙ্গরা সবাই কৃতদাস, তাই দাসত্ব সুলভ এবং অমর্যাদাকর আচরণই হলো তাদের প্রাপ্য। আর ইউরোপীয়দের সংখ্যা আফ্রিকায় বাড়তে থাকলে তারা নিজেদের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এসব গড়ে তোলে। আর এইসব জায়গায় শ্বেতাঙ্গরা তাদের মতো করে তাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল এবং সেখানে তারা বিভাজনটাকে আরো অতিমাত্রায় তারা সূচনা করে এবং সেখানে আস্তে আস্তে বর্ণবাদটা অতিমাত্রায় বাড়তে থাকে, অর্থাৎ প্রকট আকার ধারণ করে। উৎকৃষ্ট এবং নিকৃষ্টতার এই জটিল দ্বন্দ্বে যে অসম বর্ণের মধ্যে তখন আস্তে আস্তে সংঘাতের সূচনা হয়েছিল।
1910 খ্রিস্টাব্দের 31শে মে কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেট এ চারটা ব্রিটিশ উপনিবেশের মিলনে গঠন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন। এই দক্ষিণ আফ্রিকা ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল হন ভাইকাউন্ট গ্লাডস্টোন এবং প্রধানমন্ত্রী হন জেনারেল বোথা। 1960 খ্রিস্টাব্দে ইউনিয়নটা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ইউনিয়ন থাকাকালীন অর্থাৎ 1910 থেকে 1960 খ্রিস্টাব্দের মধ্যে বর্ণবাদের চরম রূপটা দেখা গিয়েছিল, যা ঊনবিংশ শতকের 90-এর দশক পর্যন্ত বহাল ছিল। দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন শুরু থেকে পৃথকীকরণ ও সমন্বয়করণ নীতি অনুসরণ করে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বর্ণবাদ প্রকট রূপ না নিলেও 1948 খ্রিস্টাব্দে ন্যাশনালিস্ট পার্টি দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে বর্ণবাদ আফ্রিকার সরকারি নীতিতে পরিণত হয়েছিল। 1949 খ্রিস্টাব্দ থেকে দক্ষিণ আফ্রিকার সরকার 7টি বর্ণবাদ সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন, যা ছিল মূলত বর্ণবাদের 7টা স্তম্ভ। এই আইনগুলো মানুষে মানুষে বিভেদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল, অর্থাৎ বর্ণবাদকে আরো উস্কে দিয়েছিল। আইনগুলো আমরা একটু এক পলক দেখে নিই। প্রথমত হচ্ছে জনসংখ্যা নিবন্ধীকরণ আইন, 1950 খ্রিস্টাব্দে হয়েছিল এটা। এই আইনে আফ্রিকার সকল নবজাতকের বর্ণ ও গোত্র অনুযায়ী নিবন্ধীকরণ বাধ্যতামূলক করা হয়, অর্থাৎ জন্ম নিবন্ধীকরণের সময় তাকে বর্ণ গোত্র ভেদে পৃথক করার একটা ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় আইন হলো আবাসভূমি পৃথকীকরণ আইন, সেটাও 1950-এ। এই আইনের দ্বারা কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের আবাসভূমি পৃথক পৃথক করা হয়। তৃতীয়টা হলো ভূমি আইন। এই আইনের দ্বারা দক্ষিণ আফ্রিকার 13% অনুর্বর ভূমি 20.6 মিলিয়ন কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারণ করা হয়, অথচ যেখানে কিনা মোট জনসংখ্যার 4/5 ছিল কৃষ্ণাঙ্গ। তার মানে তার মোট ভূমির 5/4 জনসংখ্যার 4/5 মানুষের জন্য ভূমি বরাদ্দ ছিল 13%। চতুর্থত আমরা আসি পাস আইন, অর্থাৎ 16 বছরের উপরে প্রত্যেক কৃষ্ণাঙ্গ নরনারীকে পুলিশকে পরিচয়পত্র প্রদর্শন করা এই আইনে বাধ্যতামূলক করা হয়েছিল। পঞ্চমত হলো নাগরিক আইন। এই আইনে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। ষষ্ঠ আইনটা হলো পৃথক সুবিধা আইন, অর্থাৎ কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য পৃথক পৃথক নাগরিক সুবিধা এই আইনের মাধ্যমে করা হয়। সপ্তম আইনটা হলো অর্থনৈতিক আইন। এই আইনের মাধ্যমে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে বৈবাহিক বা যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয়। তাহলে আমরা কি পেলাম, 1949 খ্রিস্টাব্দ থেকে যে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সংক্রান্ত যে 7টা আইন হয়েছিল, যেগুলোকে বর্ণবাদের মূল স্তম্ভ বলা হয়, মানে বর্ণবাদ সৃষ্টির জন্য এগুলোই সহায়ক ছিল। সেই আইনগুলো কি কি? প্রথমত হচ্ছে জনসংখ্যা নিবন্ধীকরণ আইন, তারপর হলো আবাসভূমি পৃথকীকরণ আইন, তারপরে হলো ভূমি আইন, তারপরে পাস আইন, নাগরিক আইন এবং পৃথক সুবিধা আইন এবং অনৈতিক আইন। এবার আসি আমরা বর্ণবাদের কারণ। আমরা এতক্ষণ জানলাম বর্ণবাদ সৃষ্টির প্রেক্ষাপটটা কোন পটভূমিকায় বর্ণবাদের সূচনা হচ্ছিল বা শুরু হয়েছিল ওই বিষয়টা। আর এখন আমরা আলোচনা করব যে কারণগুলো মূলত দায়ী, সরাসরি দায়ী বা সরাসরি বা ইনডাইরেক্টলি দায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই কারণগুলো আমরা আলোচনা করব। আমরা কারণগুলোকে রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত, অর্থনৈতিক কিভাবে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের ক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি
শ্বেতাঙ্গরা তারা কালোদের বা কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক সচেতনতাকে তারা ভয় পেত বা ভয়ের নজরে দেখতো। কারণ যদি কৃষ্ণাঙ্গরা যদি তাদের নেতৃত্ব দেয়া শুরু করে, সেক্ষেত্রে তারা নিজেরাই বিশেষ করে যেহেতু দক্ষিণ আফ্রিকা হচ্ছে কৃষ্ণাঙ্গদেরই আবাসভূমি ছিল, তখন তারা শ্বেতাঙ্গরা ও তাদের ক্ষমতা হারাবে। তো সেই ক্ষেত্রে তারা করলো কি, তাদের ধারণা ছিল কৃষ্ণাঙ্গরা হলো নেতৃত্ব দানের তারা অযোগ্য, তারা যেহেতু তাদের রক্ত নিচু রক্ত, তারা দেখতে তারা অসুন্দর, তাই তারা নেতৃত্ব দেওয়ার মতো তাদের যোগ্যতা নেই। তারা মনে করতো কালোরা হচ্ছে রাজনৈতিকভাবে তারা সচেতন হলে তারা শ্বেতাঙ্গদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হুমকি স্বরূপ হবে। তাই তারা বিভিন্ন ধরনের বৈষম্যমূলক নীতি গ্রহণ করে কৃষ্ণাঙ্গদেরকে তাদের অধিকার বঞ্চিত করার চেষ্টা করত, এবং শ্বেতাঙ্গদের এই দৃষ্টিভঙ্গি বর্ণবাদের জন্য মূলত দায়ী ছিল। তারপর আসি আমরা ধর্মীয় কারণ। ইউরোপীয় শ্বেতাঙ্গরা, বিশেষ করে ক্যালভিন খ্রিস্টান যারা ছিল, তারা এরকম ধারণা ছিল তাদের যে সকল অখ্রিস্টীয় ব্যক্তি হচ্ছে অসভ্য নীচ জাতি এবং তারা স্বর্গীয় অনুগ্রহ লাভে তারা বঞ্চিত। অর্থাৎ সাদা কালোর মধ্যে একটা বৈষম্যমূলক রেখা টানতে ক্যালভিনের মতবাদ সাহায্য করে। যেমন কাজেই ধর্মীয় ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি, সেই বৈষম্যটাই পরবর্তীতে বর্ণবাদের জন্ম দিয়েছিল। এবার আমরা আসি জাতিগত কারণ। অর্থাৎ বিশ্বে যে শ্বেতাঙ্গদের দ্বারাই বর্ণবাদের বিকাশ ঘটেছে, বিশেষ করে মানে আফ্রিকায় আমরা বলতে পারি যে শ্বেতাঙ্গদের কারণেই বর্ণবাদের সূচনা হয়েছে। আর অশ্বেতাঙ্গরা জাতি হিসেবে শ্রেষ্ঠ নয় বলে শ্বেতাঙ্গরা সব ক্ষেত্রেই তারা নিজেদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সংরক্ষণের ব্যবস্থা করেছিল। ভারতীয় বংশোদ্ভূতরা আফ্রিকায় যখন কাজের সন্ধানে পাড়ি জমায়, তখন জাতিগত শ্রেষ্ঠত্বের মিথকে তারা কাজে লাগিয়ে ওই ভারতীয় বংশোদ্ভূত যে শ্বেতাঙ্গরা ছিল তারা আফ্রিকায় নিগ্রো এবং ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গদেরকে তারা শোষণ করে, এবং যা পরবর্তীতে বর্ণবাদ সৃষ্টিকে ত্বরান্বিত করে। এবার আসি আমরা অর্থনৈতিক কারণ। আফ্রিকায় বর্ণবাদ সৃষ্টির অন্যতম কারণটাই হলো অর্থনৈতিক কারণ। আফ্রিকা ছিল মূলত খনিজ সম্পদে ভরপুর একটা অঞ্চল। ঊনবিংশ শতাব্দীতে খনিজ সম্পদ আবিষ্কৃত হতে থাকলে ইউরোপীয় শ্বেতাঙ্গরা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে কৃষ্ণাঙ্গদের প্রতি আরো বেশি তারা বৈষম্যমূলক আচরণ শুরু করে। নিজেদের অর্থনৈতিক স্বার্থে কালোদের সম্পদ থেকে তারা বঞ্চিত করার নীতি গ্রহণ করে, আর এজন্য তারা আইনও প্রণয়ন করে, যা বর্ণবাদ এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে সহায়ক হয়েছিল। এবার আমরা আসি সর্বশেষ কারণ বা সাংস্কৃতিক কারণ। শ্বেতাঙ্গরা সাংস্কৃতিক কারণেও তারা বর্ণবাদ নীতি গ্রহণ করেছিল। যেমন রেনেসাঁ পরবর্তী সময়ে ইউরোপীয়রা সমগ্র বিশ্বের উপর তারা শ্রেষ্ঠত্ব দাবি করে, আর কৃষ্ণাঙ্গরা ছিল জ্ঞান বিজ্ঞানে অনেকটাই পিছিয়ে। যেহেতু শুরু থেকেই তাদেরকে মনে করা হতো তারা হচ্ছে অস্পৃশ্য, তারা হলো তাদের বুদ্ধি কম, তাদের জ্ঞান কম, এই কথা বলে বলে বা এই ধরনের মনোভাব দেখিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়া হতো। এজন্য শ্বেতাঙ্গরা বর্ণবাদ নীতির মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল খুব সহজে, আর পরবর্তীতে তারা বর্ণবাদী নীতি গ্রহণে উদ্বুদ্ধ হয়। তাহলে আমরা পেলাম বর্ণবাদ সৃষ্টির জন্য আমরা 5টা কারণ আলোচনা করলাম। প্রথমটা হচ্ছে রাজনৈতিক কারণ, আর দ্বিতীয়টা হলো ধর্মীয় কারণ, তৃতীয়টা জাতিগত কারণ, চতুর্থটা অর্থনৈতিক কারণ এবং সর্বশেষ সাংস্কৃতিক কারণ। এবার আসি আমরা বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ কারা ছিল। আমরা এই অংশটা আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজ মূলত আমরা জানি যে যেহেতু বর্ণবাদের সূচনা হয়েছে এবং বর্তমান বিশ্বে বর্ণবাদ
বর্ণবাদ অনেকটা কমে গেছে, বা আমরা বলতে পারি যে বর্ণবাদ বিষয়টাই এখন বলতে গেলে নেই। হুম। তো এই বর্ণবাদটাকে দূর করার জন্য বা বর্ণবাদী বিষয়টাকে দূর করার জন্য সমাজ থেকে এম আমাদের কিছু পথিকৃৎ ছিলেন যারা এই বিষয়টাকে নিয়ে কাজ করেছেন, এবং তাদের মহান এই কর্মের জন্য বর্তমান বিশ্ব বর্ণবাদ মুক্ত বিশ্বে রূপান্তরিত হয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধীর এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের সূচনার মাধ্যমে পরবর্তীতে তার অনুসরণ যে ডেসমন্ড টুটু, নেলসন ম্যান্ডেলা, তারা আফ্রিকা কেন্দ্রিক বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মার্টিন লুথার কিং ছিলেন এই আন্দোলনের ক্ষেত্রে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নেতৃত্ব দিয়েছিলেন। আর কাজের দ্বারা বা কর্মের দ্বারা এই মহান ব্যক্তিত্বরা তারা এখনো বিশ্বের মানুষের কাছে পরম শ্রদ্ধেয় এবং বরণীয় বা স্মরণীয় ব্যক্তিত্ব। এবং তাদের কর্ম, তাদের জীবন দর্শন, তারা যেটাকে একটি প্রতিষ্ঠান হিসেবে তারা পরিণত করেছেন। তারা পুরো বিশ্ব থেকে বর্ণবাদটাকে দূর করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম বর্ণবাদ কি, বর্ণবাদ বিষয়টা কিভাবে উৎপত্তি হয়েছে, বর্ণবাদের প্রেক্ষাপট কি ছিল, বর্ণবাদের কারণ কি ছিল, এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনে পথিকৃৎ কারা ছিলেন। আমরা আগামী ক্লাসে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হলো বর্ণবাদ বিরোধী আন্দোলনের উদ্ভব নিয়ে তোমরা প্রেক্ষাপট নিয়ে তোমরা একটা প্রবন্ধ লিখবে, সংক্ষিপ্ত প্রবন্ধ। ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে।